আমন্ত্রণ জানাতে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিশু সাহিত্যিক এবং লেখক গুলশান আরা ম্যামকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্নেহ এবং ভালোবাসা। আমি কিন্তু আসলে শিশু সাহিত্যিক নই। আসলে শিশু সাহিত্যিক হলে তো শিশুদের কাছে আসতাম, কৈশোরের কাছে, যৌবন ছুঁইছুঁইর কাছে আসতাম না, তাই না? তাহলে আমি কোনো প্রবন্ধ লিখে আনি নাই, কোনো কিচ্ছু নাই আমার কাছে। তাহলে আমি একটা আমার নিজের লেখা ভাষা সম্বন্ধে একটি ছোট্ট কবিতা পড়ব। সেই কবিতাটি এখন শুনবে আমি আশা করি। সেটি হলো স্নেহ শ্রদ্ধা নিবেদন, আকুতি জানানো ভালোবাসা, হৃদয় নিংড়ানো প্রেম, ঘর বাঁধা সহজ প্রত্যাশা। এই যে মুখের বল, মন থেকে উৎসারিত বাণী, এটি কি করি আমি মাতা ও মাতৃভূমি তারই মতো প্রিয় বলে জানি। এই যে ভাষা, মন থেকে উৎসারিত বাণী, এই বাণী একদিনে হয় নাই। আমরা কেউ বলতে পারবো না যে আজকে আমার জন্মদিন, খুব কেক টেক কেটে জন্মদিন করবে, কিন্তু ভাষা কোত্থেকে এসছে, তার কোনটা জন্মদিন সেটি আমরা জানি না। ভাষা হলো নদীর মতো বয়ে চলা একটা ব্যাপার। সে তীরে তীরে বাঁক নেয়, তীরে তীরে বসতি স্থাপন করে। তার ভাষার যে গৌরব, সেটি সে নিজের ভিতরে তৈরি করে একজনের থেকে আর একজনকে দিয়ে দেয়। এইটি যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে হয়তো লোকাল ট্রেনে যেতে হবে। আমি জানি না এখন লোকাল ট্রেন আছে কি না, কিন্তু আমার ছোটোবেলায় আমি যখন ঢাকা গ্যান্ডারিয়া কিংবা ফুলবাড়িয়া স্টেশন থেকে যাত্রা করতাম, তখন দেখতাম যে স্টেশনে যেসব ফকিররাও আসে ভিক্ষা চায়, তাদের কণ্ঠস্বর, তাদের ভাষা ব্যবহার, শব্দচয়ন একদম অন্যরকম। মানে এইখানে আমি এই স্টেশনে যা শুনে আসলাম, ঠিক পরের স্টেশনে অন্যরকম সুরে শুনলাম। এই যে ভাষা নদীর মতো বয়ে চলা, এইটি তার একটা স্বাধীনতা। এই যে সভ্যতার কথা এখানে বলা হলো, সেই সভ্যতা মানব সভ্যতা। সেই সভ্যতা কোনো অন্য কিছু সভ্যতা না, মানব সভ্যতা। যদি কেউ মানব সভ্যতা সম্বন্ধে জানতে হয় তাহলে তাকে ভাষার কাছে যেতে হবে। ভাষা এমন একটা জিনিস, একজন থেকে আরেকজনের কাছে যায় ফুলের সৌরভের মতো। আমি যদি আমার হাতে একটা ফুল নিয়ে তোমাদের সামনে এসে দাঁড়াতাম, যদি খুব সেন্টেড ফ্লাওয়ার হতো, তাহলে দেখতে যে সেন্ট ছড়ায় দিছে। এখন ভাষাও প্রায় সেই রকম। আমি কি ভাষায় কথা বলছি, কীরকম করে শব্দ চয়ন করছি, সেইটি যদি তোমাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, তাহলে মনে করবে সেখানেই ভাষার সার্থকতা। এই যে ভাষা, এই ভাষা দিয়ে এমন কি আসে না যে করা যায়। আর অনেকে অনেক কথা বলে গেলেন এখানে, খুবই জ্ঞানীগর্ভ কথা, অনেকটাই বোঝা যাচ্ছিল না, ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে আমার কাছে। কিন্তু আমি আমার নিজের মতো করে যেটা বলছি সেটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে না, তোমাদেরও লাগবে না আমি আশা করি। ভাষা, আমাদের বাংলাদেশের যে ভাষা, সেটি পরিপূর্ণতা লাভ করে কখন, যদি কেউ তার নিজের ভাষা, নিজের জেলার ভাষা, নিজের ঘরের ভাষা, এক ঘর থেকে আর এক ঘরে গেলে, গ্রামেই একই গ্রাম কিন্তু ভাষার বৈচিত্র্য খুব বেশি লক্ষণীয় হয়। ফুলের সৌরভের মতো আঞ্চলিক ভাষাগুলো আমাদের, সেটি এখানে কেউ উল্লেখ করলেন না। আঞ্চলিক ভাষার থেকেই আমরা, যেটা প্রমিত বাংলা, এইখানে এসেছি। আমাদের সবারই প্রথম ঘরের ভাষা, তারপরে আমার স্কুলের ভাষা, তারপরে আমার নিজস্ব ভাষা। ভাষা কোনো ছেলে খেলা নয়। আমি যদি চাঁদে চলে যাই, আমার কোনো কিছু খরচ না করেও আমি ভাষা সঙ্গে করে নিয়ে যেতে পারবো। এই যে একটা ভাষার একটা মাহাত্ম্য। অনেক রাজা এসছেন, অনেক বাদশা এসছেন এই দেশ শাসন করার জন্য, এসছেন না? তারা কি রেখে গেছেন যাবার সময়? তাজমহল রেখে গেছেন? হ্যাঁ, কি রেখে গেছেন? চাঁদ গম্বুজ মসজিদ রেখে গেছেন? কার জন্য রেখে গেছেন? যেটা যেখানে সেখানেই রয়েছে। কিন্তু তারা যে ভাষার আমদানি করে গেছেন, সেইটি আমার মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে। কি ইংরেজ চলে গেছে ঠিকই, আমাকে দিয়ে গেছে শব্দ ভাণ্ডার। একটা ইংরেজি সাহিত্যর আগা থেকে গোড়া পর্যন্ত যদি আমি হেঁটে আসি, বাংলা শব্দ পাবো না। কিন্তু বাংলা ভাষা এমন একটা চৌকস ভাষা,
এমনই তার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা, যে যতই যে আসুক না কেন ও আমার কাছ থেকে কিছু নিক আর নাই নিক, ও আমার জন্য রেখে যাবে। আমরা রিক্সা ব্যবহার করছি, যা কিছু ব্যবহার করছি, অধিকাংশই বাইরের শব্দ। এই যে একটা গুণ আমার বাংলা ভাষার, এখানে যেহেতু ভাষা সভ্যতা বিনির্মাণ করছে, ভাষা সভ্যতা বিনির্মাণ করছে কি, ভাষা ওখানে যে চিৎকার চেঁচামেচি করে, গালাগালি করে অথবা গুণপনা জাহির করে না, আমার থেকে বা ওর থেকে আমি নিতে পারছি। ও আমার সঙ্গে ভাষায় কথা বলছে, ভাষার ভিতর দিয়ে আমার সভ্যতা বিনির্মাণ হচ্ছে। হ্যাঁ, না হলে এই সভ্যতা এত আগায় যেতে পারতো না, ভাষা যদি সহযোগিতা না করতো, তাই না? আমাকে তো বুঝতে হবে কে কি বলছে, আমাকে জানতে হবে। এই যে বোঝা, এই যে হৃদয়ঙ্গম করা, এই ব্যাপারটা হাতুড়ি পিটিয়ে হবে না, হৃদয় দিয়ে হবে। এবং সমস্ত রাজা বাদশারা আমাদের জন্য কিছু কিছু যে রেখে গেছেন, সেটি হলো ভাষার গৌরব। এক সময় এদেশে কী হতো, এই যে রামায়ণের কথা বলা হয়েছে, মহাভারতের কথা বলা হয়েছে, পদ্মাবতীর কথা বলা হয়েছে, জায়সীর পদ্মাবতীর থেকে অনুবাদের মাধ্যমে আলাওল এটা করেছেন, আমাদেরকে শুনিয়েছেন। কিন্তু এক সময় যে এই যে রামায়ণ, এই যে মহাভারত, এই যে পদ্মাবতী, এরা কি আমাদের মতো সাধারণ জীবনযাপনকারী মানুষ এখানে আছে? না, এখানে দেবতা আছে, দেবতার গুণকীর্তন। যখন মুসলিমরা আসলেন শাসনকর্তা হিসাবে, তারা জিজ্ঞেস করলেন যে তোমাদের দেশের সাহিত্যে মানুষ কই, লাইলি কই, মজনু কই, সিরি কই, ফরহাদ কই, শুধুই তোমার ওই মনসামঙ্গলের দেবী, ওই অমুক তমুক, এগুলো কি? মানুষ কোথায়, মানুষ কেন? তখন আমরা সচেতন হলাম বাংলা ভাষাভাষীরা যে আমাদের মানুষের কথা বলতে হবে। তখন আমরা মধ্যযুগে দেখলাম যে কবিরা মানুষের কথা নিয়ে কাব্য রচনা করলেন। এইটি একটি মানে যেন তেন ব্যাপার না। এই যে সভ্যতা, তুমি কি খালি বিল্ডিং ওঠা নাকি সভ্যতা মনে করো? না, সভ্যতা এমন একটি জিনিস যা হৃদয় দিয়ে অনুভব করা যায়। সংস্কৃতি এমন একটি জিনিস যা তোমার চেতনাকে আচ্ছন্ন করে রাখবে, সেইটি হলো সংস্কৃতি। সংস্কৃতি খুব উন্নত, তোমাকে ছুঁয়ে যাচ্ছে না, এইটা কোনো কাজের কথা হলো না। সেই সংস্কৃতিকে ধারণ এবং লালন করতে হবে যা তোমাকে আমাকে আচ্ছন্ন করে রাখার ক্ষমতা রাখে। তখন মুসলিমরা এসে এই যে বাংলা ভাষা, এখন আমি যে ভাষায় তোমাদের সামনে কথা বলছি, এইটিকে নিয়ে আসছেন সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতে। এই জন্য তাদের সময় দেখা যায় যে হিন্দু মুসলমান বলে কথা নেই। যার মন আছে, যে সাহিত্য সৃষ্টি করতে পারে, যে একজনের কথা আর একজনকে খুব সুন্দরভাবে তার মনের কথাটা ছড়াই দিতে পারে, সেই একটা চেতনা বাংলা ভাষার মধ্যে ছড়িয়ে দিয়ে গেলেন। এইটি একটি সবচেয়ে বড় অবদান মুসলমানদের। এই জন্য আমাদের যে ভাষা, সেই ভাষায় এত বেশি মুসলিম শব্দ, এত বেশি অন্য কোনো ভাষায় আছে কি না আমি জানি না। আমি মনে করি তোমরা আমার চেয়ে অনেক বেশি বুঝো, অনেক বেশি জানো, এবং দোয়া করি তোমরা আমার চেয়ে অনেক বেশি জানো, আরও বেশি বুঝো, আরও বেশি চেতনা সমৃদ্ধ হও, এবং মানুষের মাঝে এককভাবে, খালি নারী হিসাবে নয়, তুমি তোমার সত্তা নিয়ে দাঁড়িয়ে যাও।